হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টারটা নিয়ে। অর্থাৎ আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, সপ্তম চ্যাপ্টার, এটার নাম হচ্ছে কি পৃথিবী মহাকর্ষ। এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে কি মহাকর্ষ জিনিসটা কি সেটা জানা লাগবে। অর্থাৎ মহাকর্ষ কি। তো এই মহাকর্ষ কি জিনিসটা যদি আমরা বুঝি, ধরো দুইটা বস্তু আছে আমাদের কাছে। এটা ধরো একটা বস্তু যেটার ভর হচ্ছে ধরো m1 নাম দিলাম, m তার নিচে ছোট করে 1 দিলাম, মানে 1 নম্বর বস্তু এটার ভর। 2 নম্বর একটা বস্তু আছে ধরো m2 নাম দিলাম। তাহলে প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর যদি m2 হয়, মহাকর্ষ বলতে বোঝায় যে যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ এই যে বস্তুটা আছে সেই বস্তুটা এই বস্তুটাকে একটা আকর্ষণ করবে, ধরো এইদিকে আকর্ষণ করতেছে, এটা এদিকে আকর্ষণ করতেছে। আবার দ্বিতীয় বস্তু কি করবে, প্রথম বস্তুকে আকর্ষণ করবে। এই যে একটা বস্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলটাকে বলা হচ্ছে কি মহাকর্ষ। আবার বলি মহাকর্ষ জিনিসটা কি, মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু, অর্থাৎ পুরো মহাবিশ্বের, আমাদের যে মহাবিশ্ব আছে সেই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটো বস্তু হতে পারে। যেমন ধরো হচ্ছে একটা যদি সূর্য হয়, ধরো আরেকটা হচ্ছে মঙ্গল, তাহলে সূর্যের সাথে মঙ্গলের যে আকর্ষণ সেটাকে বলা হবে কি মহাকর্ষ। সূর্যকে মঙ্গল টানতেছে, আবার মঙ্গলকে হচ্ছে সূর্য টানতেছে, এটাকে কি বলা হবে মহাকর্ষ বলা হয়। তাহলে মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল। তো মহাকর্ষ আমরা বুঝতে পারছি। এখন পরবর্তীতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অভিকর্ষ কি। অভিকর্ষ কি। অভিকর্ষ কি। এখন ধরো আমরা কি দেখলাম, মহাকর্ষ হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ। এই দুইটা বস্তুর মধ্যে যদি যে কোনো একটা পৃথিবী হয়, ধরো তুমি যে প্রথম বস্তুটা ছিল m1, সেই m1 বস্তুটা আর এক m2 ছিল, m2 যে কোনো একটা বস্তু হতে পারে, বাট m1টা কি হয়ে গেল, m1 বস্তুটা হচ্ছে পৃথিবী হয়ে গেল, এমন বস্তুটা পৃথিবী হয়ে গেল। তাহলে এই যে আকর্ষণ বলটা থাকবে, এই যে পৃথিবীকে ধরো দ্বিতীয় বস্তুটা টানবে, আবার দ্বিতীয় বস্তুটা হচ্ছে পৃথিবী টানবে, এটাকে কি বলা হবে অভিকর্ষ বলা হবে বা মাধ্যাকর্ষণ বলা হবে। তাহলে হচ্ছে মহাকর্ষ হচ্ছে যে কোনো দুইটা বস্তু হতে পারে, মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলটাকে কি বলা হবে মহাকর্ষ বলা হবে। আর ওই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলা হবে অভিকর্ষ বল হবে। এই অভিকর্ষের আরেকটা নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বল। এই যে মহাকর্ষ বল অথবা অভিকর্ষ বল, তাহলে দেখো মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে যদি তোমাকে পার্থক্য বলতে বলে যে মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে দুইটা পার্থক্য লেখা, তাহলে কিভাবে লিখবা, প্রথমেই লিখবে মহাকর্ষের সংজ্ঞা লিখবে এবং অভিকর্ষের সংজ্ঞা লিখবা। যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হলে সেটা মহাকর্ষ হবে, পৃথিবী এবং অন্য যে কোনো দুইটা বস্তুর মধ্যে হয়। এখন ধরো তোমাকে আমি যদি বলি সূর্য ও চাঁদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কি হবে, আর পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে। দেখো সূর্য একটা বস্তু, চাঁদ আর একটা বস্তু, সূর্য মহাবিশ্বের একটা বস্তু, চাঁদ আর একটা মহাবিশ্ব বস্তু। এখানে এই যে দুইটার মধ্যে কোনো একটা কি পৃথিবী আছে, নাই। আমরা বলছি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলা হবে মহাকর্ষ বলা হবে। ওকে, তাহলে এটা একটা মহাকর্ষ বল। আবার পৃথিবী মহাবিশ্বের একটা বস্তু, চাঁদ একটা মহাবিশ্বের বস্তু, তার মানে মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলা হবে মহাকর্ষ বলা হবে। তাহলে হচ্ছে সূর্য এবং চাঁদের মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়, পৃথিবী এবং চাঁদের মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলা হয়। কিন্তু দেখো এখানে যেহেতু কোনো একটা পৃথিবী নেই, তাহলে এটাকে অভিকর্ষ বলতে পারবো না। অর্থাৎ এইটা মহাকর্ষ ঠিক আছে, বাট অভিকর্ষ না। এই যে এটা হচ্ছে কি হবে না, অভিকর্ষ হবে না। কিন্তু যেহেতু এখানে পৃথিবী এবং চাঁদের মধ্যে একটা পৃথিবী আছে, সুতরাং তাদের মধ্যকার আকর্ষণ বলটা কি হবে অভিকর্ষ হবে বা মাধ্যাকর্ষণ বল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে, এবং দুইটা বস্তুর মধ্যকার একটা পৃথিবী হলে সেটাকে কি বলা হবে মাধ্যাকর্ষণ অথবা অভিকর্ষ বলা হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য দেখো, যে কোনো মহাকর্ষ বলে কি হবে, যে কোনো মহাকর্ষ বলকে অভিকর্ষ বল হইতে পারে। যেমন ধরো এই যে মহাকর্ষ বলটা সূর্য এবং চাঁদের মধ্যকার যে মহাকর্ষ বল সেটাকে অভিকর্ষ হইতে পারে, হইতে পারে না। তার মানে যে কোনো মহাকর্ষ বল অভিকর্ষ বল হইতে পারে না। কিন্তু সকল অভিকর্ষ বল, এই যেমন এইটা একটা অভিকর্ষ বল, কিন্তু এটা কিন্তু এক ধরনের মহাকর্ষ বল। তাহলে প্রথম ডিফারেন্স কি দিব বা প্রথম পার্থক্য কি দিব, দুইটার মধ্যকার সংজ্ঞা দিব। 2 নম্বর পার্থক্য দিব হচ্ছে যে সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল না,
কিন্তু সকল অভিকর্ষ বল কি হবে? মহাকর্ষ বল হবে। তাহলে আশা করি আমরা হচ্ছে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের মধ্যকার পার্থক্য এবং তাদের সংজ্ঞাটা বুঝতে পারছি। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা একটু আগে কি বলতে, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করবে। ধরো এই যে আমার কাছে একটা কলম আছে এবং হচ্ছে ধরো এই বোর্ডটা, তাহলে কি করবে? একটা আরেকটাকে আকর্ষণ করতেছে। এখন কথা হচ্ছে কতটুকু জোরে আকর্ষণ করতেছে বা কতটুকু বল তাদের মধ্যে আকর্ষণ কাজ করতেছে। এই যে এটাকে বলা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ মহাবিশ্বের দুইটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করতেছে, কতটুকু জোরে আকর্ষণ করবে সেই যে মানটা বের করবো, এটা বের করবো হচ্ছে কিভাবে? নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে। তো বিজ্ঞানী নিউটন তার মহাকর্ষ সূত্রের মধ্যে যে কথাটা বলছে সেটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। প্রথম কথা খেয়াল করো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হবে, ধরো আকর্ষণ বলটাকে যদি F দ্বারা প্রকাশ করা হয় তাহলে আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা কি ছিল, দুইটা বস্তু ছিল, ধরো একটা বস্তু ছিল M1, আরেকটা বস্তু ছিল ধরো হচ্ছে M2। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করতেছে, এই দুইটার মধ্যকার যে আকর্ষণ বলটা হবে, ধরো এটাকে আমি ধরতেছি আকর্ষণ বলটা হচ্ছে F পরিমাণ, অর্থাৎ এইটা এটাকে F পরিমাণ বলে টানতেছে এবং এইটা এটাকে F পরিমাণ বলে টানতেছে। এই আকর্ষণ বলটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুদের ভর আছে কি M1 এবং M2, তাহলে তাদের গুণফলের M1 এর সাথে M2 গুণ হবে, গুণফলের সমানুপাতিক। দেখো নিউটন কি বলছে, বস্তুদ্বয়ের ভরের গুণফল, অর্থাৎ যদি দুইটা বস্তু যদি ধরো তাদের ভরগুলো যদি বেশি হয়, ভর বেশি হলে আকর্ষণ বেশি হবে, ভর কম হলে কি হবে? আকর্ষণ কম হবে। যত বেশি ভর থাকবে তত জোরে আকর্ষণ করতে পারবে, যত কম বল হবে, কম ভর হবে তত কম বলে আকর্ষণ করবে। তারপর উনি বলতে যে এই আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের দূরত্বের, অর্থাৎ যদি তাদের মধ্যকার দূরত্বটা, ধরো এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে ডি আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায়? 1/d² বোঝায়, এটার সমানুপাতিক। অর্থাৎ 1/d² সমানুপাতিক হচ্ছে F, অথবা হচ্ছে d² ব্যস্তানুপাতিক হচ্ছে F। আমি আবার বলি, নিউটন সাহেব কি বলছেন? প্রথম কথা, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। 2 নম্বরের কথা বলছে উনি, এই আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক তাদের মধ্যবর্তী দূরত্বের, এই যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে মধ্যবর্তী দূরত্বকে প্রথমে বর্গ করছি, দেন ব্যস্তানুপাতিক মানে উল্টাই দিচ্ছে, এইটাকে আমরা এটা বুঝতেছি। ওকে, আচ্ছা এখান থেকে এই যে দূরত্বটা, মধ্যবর্তী দূরত্ব, এটা নিয়ে একটু কথা বলি আমি। মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে, আমি প্রথমে রাখলাম এটা M1, যেহেতু গোলাকার অবস্থা এটা হচ্ছে কেন এখানে, এটা হচ্ছে M2। এখন মধ্যবর্তী দূরত্ব বলতে কোনটা বোঝায় আসলে? এই যে এখান থেকে এখান পর্যন্ত এইটা মধ্যবর্তী দূরত্ব ডি, নাকি হচ্ছে ধরো M1 বস্তুর কেন্দ্র এটা, M2 বস্তুর কেন্দ্র এটা, নাকি এইটা ডি? কোনটা আসলে এক্স্যাক্টলি অ্যান্সার? মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝায়? এই যে ডি বলতেছি আমরা, ডিটা হচ্ছে বস্তুদ্বয়ের কেন্দ্র থেকে দূরত্ব, বস্তুদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। একটা বস্তুর কেন্দ্র থেকে অন্য একটা বস্তুর কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব। এখন মাঝে মধ্যে এমন হতে পারে, তোমাকে ধরো এই যে এই জায়গাটা বলে দিল 5 মিটার, তাহলে এইটা কিন্তু মধ্যবর্তী দূরত্ব না, কারণ আমরা জানি এটা কি হয়েছে, দেখো পরিধির উপর থেকে দূরত্বটা বের করছে। কি করছে? পরিধির উপর থেকে দূরত্বটা বের করছে। তাহলে মধ্যবর্তী দূরত্বটা কি হবে? এই যে ডিটা এখান থেকে কেন্দ্র থেকে শুরু করবে। ধরো এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, তাহলে মধ্যবর্তী দূরত্ব তখন কি হবে? এদিকে 2, এদিকে 5, এদিকে 1, তাহলে টোটাল হবে 2 + 5 + 1, অর্থাৎ 8 মিটার হবে মধ্যবর্তী দূরত্ব। আর এটা যদি ডাইরেক্ট বলে দেয় 8 মিটার, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি ইউজ করবো 8 মিটার। মধ্যবর্তী দূরত্ব নিয়ে কনফিউশন দূর করো। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি গোলক দুইটার কেন্দ্র থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে যদি তোমার কাছে ধরো 5 মিটার দেওয়া থাকে পরিধির উপর থেকে, যদি কি থাকে পরিধির উপর থেকে 5 মিটার দেওয়া থাকে, তাহলে ওই 5 মিটার কিন্তু মধ্যবর্তী দূরত্ব ডি না, ডি হবে কিভাবে? কেন্দ্র থেকে। তাহলে ধরো এই বৃত্তের ব্যাসার্ধ যদি 2 মিটার দেওয়া থাকে, এই বৃত্তের ব্যাসার্ধ যদি 1 মিটার দেওয়া থাকে, তাহলে এদিকে 2, এদিকে 5, এদিকে 1, টোটাল হচ্ছে কত? 8 মিটার হবে। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। তারপর আসে এই যে দুইটা, দেখো এইটা F, এইটা F, এইটা F, এইটা F। তাহলে তুমি কিভাবে লিখতে পারো? দুইটাকে যদি একসাথে লিখো, F সমানুপাতিক লিখতে পারো, M1 M2 কে উপরে যাবে আর d² নিচে যাবে, এটা আমরা লিখতে পারি না?
এই দেখো এফ সমানুপাতিক m1 m2 ছিল, এফ সমানুপাতিক 1/d² ছিল, তাহলে তুমি এটাকে লিখতে পারো এফ সমানুপাতিক m1 m2 উপরে যাবে আর d² নিচে আসবে। এখন এই যে সমানুপাতিক বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, ধরো x সমানুপাতিক y, x সমানুপাতিক y, এইটার দ্বারা আসলে কি বোঝায় বলতে পারবা? বা x সমান y, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? x সমান y আর x সমানুপাতিক y এর মধ্যে কি পার্থক্য? x সমান y বলতেছে যে x এর যেই মান হবে y এর একই মান হবে। x এর মান যদি 5 হয় y এর মান কত হবে? 5 হবে। x এর মান যদি 6 হয় y এর মান কি হবে? 6 হবে। বাট সমানুপাতিক যেটা উপরে যেটা আছে সেইটার দ্বারা বোঝা হচ্ছে x এর সমানুপাতিক y, মানে x যদি বাড়তে থাকে y বাড়বে, x যদি কমতে থাকে y কমবে। কিভাবে কমবে? x যত গুণ বাড়ে y তত গুণ বাড়বে। ধরো এখানে x এর মান যদি প্রথমে 5 থাকে, ধরো নিও x এর মান প্রথমে 5 আছে আর y এর মান ধরো প্রথমে হচ্ছে 10 আছে, ধরো 10 না আমি 7 লিখলাম, প্রথমে ধরো 5 আছে, পরে হচ্ছে y এর মান 7, y এর মান 7 আছে। এখন আমি বললাম x এর মানও 10 হয়ে গেছে, x এর মান কি হয়ে গেছে? ধরো পরবর্তীতে x এর মানটা চেঞ্জ হয়ে x এর মান 10 হয়ে গেছে। এখন কত হচ্ছে? y এর মান কত হবে? x এর মান 5 থেকে 10 হয়েছে, y এর মান 7, তাহলে কত? এটা যেহেতু 5 বাড়ছে, এটা কি 5 বাড়বে? ধরো এটা কত বাড়ছে? x এর মান 5 থেকে x এর মান 10 হয়ে গেছে, তো তার মানে x এর মান 5 বাড়ছে, তাহলে y এর মান কি কত? 7 আর 5 12 হবে, মানে এটাও কি 5 বাড়বে? এটা কি সমানুপাতিক সম্পর্ক? না। সমানুপাতিক সম্পর্ক কি বলছি? একটা যত গুণ বাড়বে পরেরটা ঠিক তত গুণ বাড়বে। প্রথমটা যদি 1 গুণ বাড়ে পরেরটা 1 গুণ বাড়বে, প্রথমটা যদি 2 গুণ বাড়ে পরেরটা 2 গুণ বাড়বে, প্রথমটা যদি 3 গুণ বাড়ে পরেরটা 3 গুণ বাড়বে। বুঝতে পারছো? তাহলে প্রথমটা কয় গুণ বাড়ছে দেখো, x এর মান 5 থেকে 10 হয়েছে, তো এই যে 5 থেকে 10 হয়েছে, তাহলে 2 গুণ বাড়ছে না? তাহলে পরেরটা 2 গুণ বাড়বে, তাহলে কি হবে? এটা 7 আছে, তো 2 গুণ যদি হয় 7 গুণ 2 হবে, কত হবে? তাহলে 14 হবে। বুঝতে পারছো? তাহলে এইটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ককে কি বলা হয়? এভাবে বোঝানো হয়, মানে প্রথমটা যত গুণ বাড়বে পরেরটা কি করবে? ঠিক তত গুণ বাড়বে। ওকে, আমরা যদি পরেরটাতে আসি, ব্যস্তানুপাতিক সম্পর্ক নিয়ে একটু কথা বলি। এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ধরো আমি বললাম x সমানুপাতিক 1/y, এটা দ্বারা বোঝায় x আর y এর মধ্যে ব্যস্তানুপাতিক আছে। মানে কি? মানে x বাড়লে y কমবে। x সমানুপাতিক y বলতে কি বোঝায়? x বাড়লে y বাড়বে, x বাড়লে কি হবে? y বাড়বে। আর ব্যস্তানুপাতিক বলতে বোঝায় একটা বাড়লে আরেকটা কমে, মানে x এর মান যদি তুমি বাড়াই দাও y এর মান কমে যাবে। কত গুণ? ওই যে x এর মান যত গুণ বাড়বে y এর মান তত গুণ কমবে। ধরো x এর মান হচ্ছে প্রথমে 5 ছিল, y এর মান ধরো হচ্ছে 20 ছিল, x এর মান 5 ছিল, y এর মান 20 ছিল। এখন x এর মান তুমি করে দিছো হচ্ছে কত? 10 করে দিছো, তাহলে কি করছো? 2 গুণ করছো না? এখন কি করছো? 2 গুণ কিন্তু বাড়াইছো। দেখো x এর মান কি করছো? 5 থেকে 10 করছো, মানে 2 গুণ বাড়াইছো। তাহলে y এর মান কি হবে? 2 গুণ কমবে, y এর মান কিন্তু বাড়বে না, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো y এর মান কমবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটা y হয়ে যাবে 2 গুণ, মানে হচ্ছে 20/2, মানে 10 হয়ে যাবে। এটা হচ্ছে এরকম কথা আর কি, মানে একটা যত গুণ বাড়বে পরেরটা ঠিক তত গুণ কমবে। ওকে, আচ্ছা এটা নিয়ে আরেকটু আমরা যদি কথা বলি, এই যে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এগুলা, x সমানুপাতিক y, আমরা যে উদাহরণটা দিয়েছিলাম এটা আরেকবার চিন্তা করে একটু। x সমান 5 ধরছিলাম, y সমান 7 ধরছিলাম, x সমান 10 হয়ে গেছে, তার মানে কয় গুণ করে ফেলছি আমরা? 2 গুণ বাড়াইছি। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটাও 2 গুণ বাড়বে, মানে 7 গুণ 2 হবে, মানে 14 হবে। এখন দেখো এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। এখন আমি বললাম x 10 না, আমি হচ্ছে x কত করব? আমি হচ্ছে 15 করব। x কত করব? 15 করব। তাহলে আমি x কত গুণ বাড়াইছি? 3 গুণ বাড়াইছি না? তাহলে y মান আমার কত গুণ বাড়বে? 3 গুণ বাড়বে না? তাহলে 3 × 21 হবে। 3 × কত হয়ে যাবে? 21 হয়ে যাবে। তো এই যে সমানুপাতিক সম্পর্ক আসলে কি বুঝাইতেছে? আমরা ধরো এই প্রথম ঘটনার ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কিনা, x যত হইতেছে এটা আসলে 2 গুণ করে বাড়তেছে। কত হইতেছে? 2 গুণ, মানে x এর মানটা এভাবে 2 গুণ করে বাড়তেছে। x প্রথমে যত থাকবে y এর মান পরে কি হইতেছে? 2 গুণ করে বাড়তেছে। আর পরবর্তীতে ঘটনা x এর মান যত, y এর মান কি হইতেছে? তার 3 গুণ করে বাড়তেছে। মানে সমানুপাতিক সম্পর্ক বলতে বোঝায় যে একটা ধ্রুবক দ্বারা আসলে গুণ হবে প্রত্যেকবার। যেমন 2 গুণ বাড়লে k এর মান 2 হবে, এখানে ধ্রুবক। এই যে সমানুপাতিক চিহ্নটাকে তুলে আমরা এটা লিখতে পারি, x সমান হচ্ছে k নামক একটা k বলতে আসলে কি বোঝায়? k আসলে কোনো একদম স্পেসিফিক কিছু না, k মানে জাস্ট ধ্রুবক বোঝায়। এখন কথা প্রশ্ন আসতে পারে না, কেন আমরা এখানে ধ্রুবক হিসেবে? ধ্রুবক মানে কি? যেটা হচ্ছে বারবার ফিক্স থাকে, কোনো চেঞ্জ হবে না। যেমন তুমি x কেও 2 দ্বারা গুণ করছো, y কেও 2 দ্বারা গুণ করছো, মানে দুই জিনিসটাকে কি করছো? x কে যে সংখ্যা দ্বারা গুণ করছো, y কে একই সংখ্যা দ্বারা গুণ করছো, মানে ফিক্সড না। এই ফিক্সড বুঝাইতে হচ্ছে কে ব্যবহার করা হয়েছে।
কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, যেটা কে কোনো ফিক্সড মান নাই এখানে, মানে আমরা কত দ্বারা আসলে গুণ করতেছি সেটা বোঝায়। যেমন 2 নম্বর ঘটনার ক্ষেত্রে আমরা x-কে 3 দ্বারা গুণ করছিলাম, y-কে 3 দ্বারা গুণ করছিলাম, তার মানে আসলে আমরা কত দ্বারা গুণ করতেছি সেটা বোঝায়, সেটা হচ্ছে কে এর মান। অর্থাৎ আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্নকে বা ব্যস্তানুপাতিক চিহ্নকে তুলে হচ্ছে আমরা কি বসাতে পারবো, একটা ধ্রুবক বসাতে পারবো। ওকে, এখানে আসো, f সমানুপাতিক m1 আছে, m2 আছে, নিচে d স্কয়ার আছে না, এই যে সমানুপাতিক চিহ্নটা, এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলে এখানে একটা ধ্রুবক বসাবো। ধরো আমি কে বসালাম একটা ধ্রুবক, এই যে এখানে একটা কে বসাইছি না, এখানে কে এর মানটা তুমি যা ইচ্ছা তাই নিতে পারবে না। এখানে কে এর মান কি করতে পারবে না, তোমার মন মতো যা ইচ্ছা, তুমি একবার 2 গুণ করবা, একবার 3 গুণ করবে, এটা হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ এখানে এই যে এফটা আসলে আমরা কি কাজ করতেছি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলটা কাজ বের করতেছি। তো এখন ধরো হচ্ছে একদিকে হচ্ছে ধরো কোনো একটা যন্ত্রের মাধ্যমে ধরো দুইটা বস্তুর, পৃথিবী এবং চাঁদের মধ্যকার আকর্ষণ বলটা বের করছে, ধরো কোনো একটা যন্ত্রের মাধ্যমে পৃথিবী এবং চাঁদের মধ্যকার আকর্ষণ বলটা বের করছে, এফ এর মান, এফ এর মানটা বের করছে, যে কোনো একটা মান বের করছে, ধরো হচ্ছে যে কোনো একটা মান, ধরো 100, এফ এর মান কত বের করছে, 100 বের করছে। বাট পরও ওইদিকে পৃথিবীর বর চাঁদের বর কে গুণ করে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বের স্কয়ার দ্বারা ভাগ করার পরে ধরো একটা মান পাইছে হচ্ছে 20 পাইছে, ধরো m1 m2 বাই ডি স্কয়ারের মান পাইছে কত, ধরো হচ্ছে 20 পাইছে। এটা হইল এফ এর মান, ধরো কোনো একটা যন্ত্রের মাধ্যমে মাপছে 100 পাইতেছে, আর m1 m2 বাই ডি স্কয়ার মানটা ক্যালকুলেটরে হিসাব করে দেখতেছে 20 পাইছে। তার মানে এখানে একটা গ্যাপ আছে না, আমরা যদি এই যে এইটাকে এটার সাথে যদি 5 গুণ করে দিই তাহলে এফ এর মানটা পাই যেতেছি না। এই যে এইটাই বুঝাইছে আর কি, যে সমানুপাতিক সম্পর্কটা তারা বুঝাইতেছে যে এইটার মান এটার মানের তুলনা কিছু একটা গুণ হবে বারবার। কত গুণ হবে, এটা হচ্ছে বিজ্ঞানী নিউটন যখন বের করছে, সূত্রগুলো বের করে দেখছে এইটার মানটা হইতেছে কে হইতেছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একক নিয়ে আমরা পরে কথা বলতেছি, একক নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মানটা হচ্ছে আসলে উনি পরীক্ষা করে এভাবে দেখছে যে মানটা এত বসালে প্রত্যেকবার তুমি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর ক্ষেত্রে তুলনা করো না কেন, ক্যালকুলেশন করো না কেন, এই মানটা বসাইলে হচ্ছে পারফেক্টলি অ্যান্সারটা আসতেছে। বুঝতে পারছো? তুমি যে কোনো দুইটা নিয়ে কাজ করো, শুধু এই সংখ্যাটা বারবার গুণ করলে অ্যান্সারটা সঠিক আসে, দুই পাশ সমান আসে, বাম পাশ এবং ডান পাশ সমান আসে। এই যে এইটাকে একটা ধ্রুবক বলা হয়েছে, তো উনি এখানে কে ইউজ না করে এই ধ্রুবকটাকে উনি তখন বলছে যে এটা আসলে আমি কে ইউজ করবো না, এটাকে আমি জি ইউজ করবো। উনি কি করছে, এটাকে কে ইউজ না করে হচ্ছে জি নাম দিছে, এটাকে জি নাম দিছে। এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন কেন বলে সেটা আমরা পরে আসতেছি, বাট এই ধ্রুবকটার নাম প্রথমে আসি আমরা হচ্ছে এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই ধ্রুবকটাকে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক। এখন কত হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক কেন বলছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়, গ্র্যাভিটেশনাল, এই জন্য গ্র্যাভিটেশনাল মহাকর্ষীয় জি প্রকাশ করা হয়েছে বড় হাতের জি দ্বারা। এই মানটা এখানে দেখলো উনি, এইটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। আচ্ছা, আমরা মহাকর্ষীয় বলটা তো অলরেডি বলছি, আকর্ষণ বলটা কি, বস্তু দুইটার ভরের। যদি তোমাকে বলে আকর্ষণ বল কাকে বলে পারবা, তারপর হচ্ছে আকর্ষণ বল নিউটনের মহাকর্ষীয় সূত্র লিখতে পারবা, দেন আকর্ষণ বলের 3টা বৈশিষ্ট্য লিখলে কি লিখবা, এক, বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। 3 নম্বর যেটা লিখবা সেটা হচ্ছে মাঝখানে আসলে তাদের মাধ্যমের উপরে নির্ভর করে না, আকর্ষণ বল কি করবে না, মাধ্যমের উপরে নির্ভর করবে না, তাদের কি করবে, প্রকৃতির উপরও নির্ভর করে না। ওকে, আমি বলি এখানে আসলে কি বুঝাইতেছে, ধরো এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, যে কোনো দুইটা বস্তু, এখানে ধরো আমার এই হাত আছে, এখানে একটা আমার এই হাত আছে। এখন যতটুক জোরে হচ্ছে আমরা হাত দুইটা আকর্ষণ করবে, মাঝখান দিয়ে যদি আমি মার্কারটা রেখে দিই কোনো প্রবলেম হবে না, সেম পরিমাণ আকর্ষণ বল পাবো। আমি বুঝাইতে পারছি, আমার এই হাতে এখানে আছে, এই হাতে এখানে আছে, দুইটা পরস্পরকে আকর্ষণ করবে, যে পরিমাণ আকর্ষণ বল পাবো, আমি মাঝখানে যে কোনো কিছু রাখি না কেন, আমার মার্কার রাখি বা যে কোনো একটা বাধা যদিও সৃষ্টি করার চেষ্টা করি না কেন, আকর্ষণ বলটা সেম কাজ করবে। এইটাই বলতেছে যে মাধ্যমের উপর আসলে আমি কোন মাধ্যমে কাজ করতেছি। তুমি বায়ু মাধ্যমে দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল বের করো, সেটা পানির মাধ্যমে নিয়ে বের করো, বা যে কোনো মাধ্যমে নিয়ে বের করো না কেন, মানটা সেম আসবে। এই জন্য বলতেছে 3 নম্বর বিষয় কি, মাধ্যমের উপরে নির্ভর করবে না, অথবা মাধ্যমের প্রকৃতি, মানে তুমি কি মাধ্যম ব্যবহার করতেছো, পানির মাধ্যম ব্যবহার করতেছো নাকি শূন্য মাধ্যম। একটা বস্তু ধরো হচ্ছে তুমি পানির উপরে রাখছো, একটা বস্তু পানির নিচে রাখতেছো, আকর্ষণ বল সেম কাজ করবে। এই যে মাধ্যমের প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়েছে, একটা বায়ু মাধ্যম ছিল, একটা পানি মাধ্যম ছিল। ওকে, তাহলে হচ্ছে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র এতটুকু বুঝতে পারছি। এখন জি নিয়ে আমাদের একটু কথা বলা দরকার, মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে একটু কথা বলি। মহাকর্ষীয় ধ্রুবকটা আমরা কি বলছি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার মানটা ফিক্সড, মুখস্থ করে নিই একটু, 6.673
673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমরা যদি আসি, এটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? কারণ হচ্ছে সার্বজনীন কথাটা দ্বারা তুমি কি বুঝো বা তোমরা কি বুঝো? সার্বজনীন দেখবো অনেক সময় হচ্ছে কি আমরা বলি যে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ হচ্ছে সর্বজনীন উৎসব, মানে কি এই উৎসবটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে, মানে সবাই করতে পারবে, বা যে ধরনের যে জিনিসগুলো সবাই ইউজ করতে পারে বা সবাই অভ্যস্ত, এগুলো এগুলোকে সার্বজনীন বলা হয়। তো সেম মহাকর্ষীয় ধ্রুবকটা সার্বজনীন কেন বলা হয়? কারণ হচ্ছে তুমি পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী অন্য একটা বস্তুর ক্ষেত্রে আকর্ষণ বল বের করো, জি ইউজ করবা, যেই মান আসবে। তুমি চাঁদের সাথে মঙ্গল গ্রহের আকর্ষণ বল বের করো, সেম জি ইউজ করতে পারবা। তুমি ধরো হচ্ছে নেপচুন গ্রহের সাথে পৃথিবীর আকর্ষণ বল বের করবা, সেম জি পাইবা। এবং হচ্ছে ধরো তুমি নেপচুনের সাথে এই মার্কারের আকর্ষণ বল বের করবা, সেম জি ব্যবহার করবা। মানে জিটা আসলে কোথায় ব্যবহার করছে, মানে কোন কোন বস্তুগুলোর মধ্যে আকর্ষণ বল বের করতেছো, সেটা কোনো ইফেক্ট ফেলে না। তুমি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এটা হইতে পারে তুমি এমন একটা অনেক দূরের একটা নক্ষত্রের মধ্যে যাই, সেটা তাদের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বের করবা, সেম জি ইউজ করবা। তার মানে হচ্ছে কি এই যে আমরা যে জি ইউজ করতেছি, মহাকর্ষীয় ধ্রুবক জি ইউজ করতেছি, সেটা বস্তুগুলার অবস্থান কোথায় হবে সেটার উপর ডিপেন্ড করে না, এবং বস্তুগুলার প্রকৃতির উপর ডিপেন্ড করে না, মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে না, তাদের মধ্যকার কোনো বাধা আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে না। মানে এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবা, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের আরেক নাম কি? সার্বজনীন ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাহলে আমরা হচ্ছে নিউটন মহাকর্ষীয় সূত্র নিয়ে স্পেসিফিক্যালি বুঝতে পারছি। ওকে, এটা নিয়ে একটা মজার কাহিনী বলি তোমাদেরকে। নিউটন মহাকর্ষীয় সূত্র নিয়ে তোমাদের বইয়ে একটা গল্প আছে, দেখবা, বলো যে কথিত আছে, কোটেট করতেছে আমি, কথিত আছে যে কি নিউটন একদিন আপেল গাছের নিচে বসে আছে। তো আপেল গাছের নিচে বসে আছে, তখন টুপ করে তার মাথার উপর হচ্ছে আপেলটা পড়ছে। দেন উনি চিন্তা করতেছে আপেলটা কেন মাটিতে পড়লো, আপেলটা কেন উপরে গেল না। দেন ওইভাবে হচ্ছে উনি সূত্রটা আবিষ্কার করছে। আসলে এর কথাটা এরকম না, এটা সত্য না, এটা একটা মিথ্যা ঘটনা। এবং এটা হচ্ছে কি, এটা এই জন্য বলতে কথিত আছে, মানে মানুষের মুখে মুখে গল্পটা আসলে ছড়াই গেছে এভাবে। আমরা দেখবা কি, আমরা হচ্ছে একটা মানুষ যত পরিশ্রম করে তার পরিশ্রমটাকে আসলে আমরা বুঝি না, আমরা মনে করি কি সে আসলে এটা এমনিতে পেয়ে গেছে। দেখবা যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তো তারা হচ্ছে প্রচুর পরিশ্রম করে আসলে এই জায়গাটা আসে। আমরা কি বলি, আমরা বলি আর তার ট্যালেন্ট আছে, অর্থাৎ তার পরিশ্রমটা আমরা দেখি না। তো আমরা একটু গল্প, অর্থাৎ যত সহজভাবে গল্প বলা যায় সেটাকে আমাদের কাছে বেশি মজাদার মনে হয়, সেটা বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। তো নিউটন আপেল গাছের নিচে বসে আছে, দেন আপেলটা পড়ছে, উনি চিন্তা করছে এটা আসলে এরকম সত্য না। তখন 1665 সাল, আমি যদি একটু বলি, তখন সালটা হচ্ছে কত, 1665 সাল। বিজ্ঞানী নিউটন হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। হ্যাঁ, কেমব্রিজ ইউনিভার্সিটির, ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি উনি স্টুডেন্ট ছিল তখন। তো 1665 যখন ইউনিভার্সিটিতে উনি পড়তেছে, তখন হচ্ছে হঠাৎ করে একটা মহামারী দেখা দিয়েছে। যেমন আমাদের কিছু বছর আগে 2020 সালে একটা করোনা মহামারী আসছিল না, দেন আমাদের কি হয়েছে, সকল স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ হয়ে গেছে। সেমভাবে 1665 সালে একটা মহামারী আসছে, যেটাকে বলা হয় প্লেগের মহামারী। মানে প্লেগ রোগ, ওই প্লেগ রোগটা হচ্ছে মহামারী আকারে ছড়াই গেছে পুরা ইংল্যান্ডের মধ্যে, মহামারী। তো এই 1665 সালে যখন প্লেগের মহামারীটা দেখা দেয়, তখন হচ্ছে উনি ওনার গ্রামের বাড়ি ওলস্ট্রপ নামে ওনার গ্রামের নাম ছিল, বা গ্রামের যে শহরে উনি বসবাস করতো, যেটা জন্মভূমি ছিল, সেটা হচ্ছে ওলস্ট্রপ একটা গ্রাম ছিল। সেই গ্রামে হচ্ছে সে চলে গেছে তার মায়ের কাছে। তো ওইখানে ওই সময় হচ্ছে উনি হচ্ছে আসলে এই সূত্রটা নিয়ে কাজ করছে। অর্থাৎ আমরা যেটা বলি আসলে যে আপেল গাছের নিচে পড়েছিল, দেন আপেলটা পড়ছে, সেটা সত্য না। উনি হচ্ছে ওই যে প্লেগের মহামারীর সময় যে বাসায় ছিল, সে বাসায় বসে বসে হচ্ছে সূত্রটা আবিষ্কার করছে। এবং আরেকটা মজার কথা বলি, উনি এটা আসলে প্রকাশ করেছে হচ্ছে 1687 সালে। দেখো, উনি 1665 সালে সেটা আবিষ্কার করছে, প্রকাশ করছে কত, প্রায় 22 বছর পরে, মানে প্রায় 20 বছরের চেয়েও বেশি পরে যে উনি প্রকাশ করছে। এবং আরেকটা কথা বলি, উনি এটা প্রকাশ করতো কিনা সেটা আসলে আমরা জানি না। উনি হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিল। তো উনি এটা আবিষ্কার করে ফালায় রাখছে। তো 1684 সালের দিকে, 1684 সালে তার এক বন্ধু ছিল, তোমরা হেলির ধূমকেতু নাম শুনছো না, যে
হেলির ধূমকেতু দেখা যায় 76 বছর পর। তো এই যে হেলির ধূমকেতু বলে, বিজ্ঞানী হেলির নাম অনুসারে, এডমন্ড হেলির নাম অনুসারে হচ্ছে হেলির ধূমকেতু বলা হয়। ওই হেলি ছিল হচ্ছে নিউটনের বন্ধু। তো 1684 সালে একদিন কথায় কথায় উঠতেছে যে তখন বিজ্ঞানীদের কাছে আসলে পৃথিবী কিভাবে ঘুরতেছে বা একটা বস্তু আরেকটা বস্তু, এই যে সব কিছু নিচে পড়তেছে কেন, দেখবা আমরা লাফ দিলে বেশি উপরে যেতে পারি না, আবার নিচে পড়ে যায়, কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা আবার নিচে চলে আসে। তো এগুলো নিয়ে বিজ্ঞানীরা তখন চিন্তা করতেছিল আসলে এটা কেন এমন হইতেছে। তখন ওরা কোনো চিন্তা ভাবনা করে কোনো কুলকিনার পাইতেছে না। তো হেলি হচ্ছে এগুলো নিয়ে নিউটনের সাথে কথা বলতেছে। তো নিউটন বলতেছে এগুলো তো অনেক সোজা, আমি 20 বছর আগে আবিষ্কার করে বসে আছি। তখন তো হেলি অনেক আশ্চর্য গেছে। পরে হেলি দেখলো যে আসলেই তো সত্য এগুলো। পরে হচ্ছে হেলি হচ্ছে অনেক জোরাজুরি করার পরে হচ্ছে 1687 সালে হচ্ছে নিউটন এগুলো আবিষ্কার করছে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা বুঝতে পারলাম। ওকে, তারপরে ওকে আমরা এককটা নিয়ে আরেকটু কথা বলে দিই, যে মহাকর্ষ যে ধ্রুবকটা আমরা দিচ্ছি এককটা নিয়ে যদি একটু কথা বলি, এককটা কীভাবে আসছে নিউটন এসে। ওকে, এই যে ভর m1 ভর m2 ভর, দুইটা বস্তুর ভর, ভরের একক কি তোমরা জানো? ভরের একক জানো না? কেজি। তাহলে আমরা কিন্তু জানি ভরের একক কি জানি, ভরের একক জানি হচ্ছে কেজি। এবং হচ্ছে এই যে দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের একক হচ্ছে মিটার। এম মানে কিন্তু ভর না, এম মানে হচ্ছে মিটার, এই এম মানে ভর। ভরের একক হচ্ছে কেজি আর দূরত্বের একক হচ্ছে কি মিটার। আর এফ, এই যে বল, এই বলের একক হচ্ছে নিউটন। বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এই এফ এর একক কি বলা হয়েছে? নিউটন বলা হয়েছে, ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন তুমি একটু চিন্তা করো, জি এর আমরা এককটা বের করবো, মানে ক্যাপিটাল জি যেটা আছে মহাকর্ষীয় ধ্রুবক, সেটার এককটা বের করবো। কীভাবে বের করতে পারি? আমরা কি এটা লিখতে পারি না, এফ সমান জি m1 m2 ভাগ হচ্ছে ডি স্কয়ার। এটা থেকে আমরা যদি জি বের করতে চাই তাহলে এটাকে লিখতে পারবো ডি স্কয়ারকে এই পাশে গুণ আকারে নিয়ে আসো, m1 m2 কে এই পাশে ভাগ আকারে নিয়ে আসো। আমরা একক বের করতে চাচ্ছি, এফ এর একক কি নিউটন, ডি এর একক হচ্ছে কি মিটার স্কোয়ার আছে স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে কেজি গুণ কেজি মানে কেজি স্কোয়ার। তাহলে নিচে চলে আসবে কি নিউটন মিটার স্কোয়ার, নিচে আছে হচ্ছে কেজি স্কোয়ার। এটাকে লেখা যায় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, অথবা এটাকে লেখা যায় নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে জি এর একক। মহাকর্ষীয় ধ্রুবকের এককে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমরা এই পৃষ্ঠাটা বুঝতে পারছি আশা করি। ওকে, পরে আসি আমরা আরো। আচ্ছা, আমাদের কাছে যে সূত্রটা অলরেডি আমরা পাইছি, এফ সমান হচ্ছে জি m1 m2 বাই ডি স্কোয়ার। এই যে m1 আর m2 হচ্ছে কি যে কোনো দুইটা বস্তু, m1 এবং m2 হচ্ছে কি যে কোনো দুইটা বস্তু, আর ডি হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব। ওকে, ধরো দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী আছে, এইটা হচ্ছে পৃথিবী, আর এখানে হচ্ছে যে পৃথিবীর অন্য যে কোনো একটা বস্তু, মানে অভিকর্ষ বলতে আমরা আসলে কাজ করছি। ধরো এটা হচ্ছে আমার মার্কারটা হাতের, হ্যাঁ এটা হচ্ছে কি আমার হাতের মার্কারটা, দুইটার মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে ডি। এখন পৃথিবী যেহেতু হচ্ছে অনেক বড় একটা বস্তু, এটাকে m1 দ্বারা প্রকাশ না করে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। মানে পৃথিবীতে অনেক বড় একটা বস্তু, তো এটার ভরটাকে কি দ্বারা প্রকাশ করা? এম দ্বারা প্রকাশ করা। অর্থাৎ পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে। এটার ভরটা হচ্ছে 6 × 10⁻30। আচ্ছা, ওকে, পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে। আর এই যে হচ্ছে মার্কারের ভর, আমি তো বা বস্তুর ভর, এটা যে কোনো বস্তু, মার্কার হইতে পারে এমন কোনো কথা না, বস্তুর ভর, বস্তুর ভর এটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে। এটা কি হবে? পৃথিবীর ভর এম, পৃথিবীর ভর হচ্ছে কি এম, আর বস্তুর ভর হচ্ছে কি স্মল এম। তাহলে এইটার ক্ষেত্রে দূরত্ব মধ্যবর্তী, তাহলে এফটাকে কি লেখা যাবে? জি m বাই ডি স্কোয়ার। যদি তোমাদেরকে এরকম কখনো বলে যে তাদের মধ্যে করে অভিকর্ষ বলটা বের করে, তখন পৃথিবীর ভরটা দেওয়া থাকবে, আসলে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে, এখন যেহেতু এটা পৃথিবীর মধ্যকার বলটা, ওকে, আমরা যদি ধরো তারপরে চিন্তা করতে পারি আরেকটা জিনিস, এফ সমান mg আমরা জানি। এফ সমান কি জানি? mg জানি না, বা তোমরা হচ্ছে এফ সমান m এ, এটা জানার কথা। এফ সমান কি জানার কথা? m এ জানার কথা। এই যে এফ সমান m এ, m এ যেহেতু জি কেন ব্যবহার করতেছি? জি কে বলা হয় অভিকর্ষ ত্বরণ। ধরো আমি হচ্ছে এই মার্কারটাকে ছেড়ে দিব, সেটা কি হবে? নিচের দিকে পড়ে যাবে না? এখন একটা প্রশ্ন মাথায় আসতে পারে না, জিটা আসলে কি, এই যে এটা কেন নিচের দিকে পড়তেছে? আমি মার্কারটাকে ছেড়ে দিলাম, নিচে পড়তেছে, একটা আপেল নিচে পড়তেছে,
বা হচ্ছে আমরা ঘুরতেছি কিন্তু পড়তেছি না, হ্যাঁ তাহলে এটা কেন হইতেছে, বা যে কোনো বস্তু নিচের দিকে কেন পড়তেছে, এটা হচ্ছে জি এর কারণে পড়তেছে, মানে অভিকর্ষ ত্বরণের টানে পড়তেছে। তাহলে অভিকর্ষ ত্বরণটা আসলে কি, বা ত্বরণ জিনিসটা আসলে কি, আমরা ত্বরণটা নিয়ে আগে একটু বলি। ত্বরণ কি, যে কোনো একটা বস্তু যখন হচ্ছে চলাফেরা করে তখন তার একটা ব্যাগ থাকে, ব্যাগ ছাড়া কোনো বস্তু চলাচল করতে পারবে না। ধরো একটা গাড়ি প্রথমে থেমে আছে, তার মানে তার ব্যাগ কিন্তু নাই, ব্যাগ হচ্ছে কত, জিরো, এটাকে আদিবেগ বলা হয়। একটা ব্যাগ গাড়ি থেমে আছে, স্থির গাড়ি আছে, তার ব্যাগ হচ্ছে জিরো। সে একটু পরে যখন চলা শুরু করছে তার ব্যাগ হচ্ছে আসলে বাড়া শুরু করছে, দেন যত সে স্পিড দিবে, যত দ্রুত সে যাবে তত কি হবে, তার ব্যাগটা বাড়তে থাকবে। তো এই যে ব্যাগটা বাড়তেছে, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ মানে কি, এই মানে ত্বরণ বোঝায়, ত্বরণ, ত্বরণ হচ্ছে কি ব্যাগ বৃদ্ধির হারকে, অর্থাৎ বা ব্যাগের পরিবর্তনের হারকে। এই যে ব্যাগটা বাড়তেছে, তুমি শেষ ব্যাগ থেকে মানে শেষে যেই জায়গায় বের করতে চাচ্ছ সেই জায়গার ব্যাগ আর শুরুর ব্যাগটাকে যদি বিয়োগ করে তার সময় দ্বারা ভাগ করে দাও, সেটাকে ত্বরণ বলে। ধরো শেষ বেগ হচ্ছে বি, আদি বেগ হচ্ছে ইউ, তাকে যদি, আমাদেরকে জানা দরকার নাই, আমরা জাস্ট ত্বরণটা এভাবে জানি। ত্বরণ হচ্ছে কি ব্যাগের পরিবর্তন, উপর থাকবে ব্যাগের পরিবর্তন, তুমি ব্যাগের পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে কি ত্বরণ। অর্থাৎ ত্বরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার। জাস্ট এতটুকু মাথায় রাখো, তোমাদের বেশি কিছু জানার দরকার নেই। ত্বরণ কি, ত্বরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই যে ব্যাগ বাড়তেছে, প্রতি সময়ের সাথে সাথে ব্যাগ বাড়তেছে, সেটাকে কি বলা হয়, ত্বরণ বলে। বাট যখন একটা বস্তু নিচের দিকে পড়ে তখন হচ্ছে আমরা কোনো ব্যাগ দিতেছি না, বস্তুটা অটোমেটিক্যালি পড়ে যেতেছে। আমি ধাক্কা দিয়ে ফালানোর দরকার নেই, আমি মার্কেটে ছাড়তেছি, আমি কি কোনো ফোর্স প্রয়োগ করতেছি, মানে কোনো ধাক্কা দিতেছি না, আমি জাস্ট ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে এটা সেটা নিচে পড়ে যেতেছে। কেন, কারণ হচ্ছে যে পৃথিবী মার্কারটাকে টানতেছে, টানলে আকর্ষণ করতেছে, মার্কার পৃথিবীকে টানতেছে। কিন্তু এখানে খেয়াল করো, মার্কার কি করতেছে, পৃথিবীটাকে টানতেছে, পৃথিবী মার্কারটাকে টানতেছে। তাহলে এখানে প্রশ্ন মাথা আসতে পারে না যে পৃথিবীটা কেন মার্কারের কাছে আসতেছে না, মার্কারটা কেন নিচে পড়েছে? কারণ যে পৃথিবীর বর অনেক বেশি হওয়ার কারণে পৃথিবী হচ্ছে তাকে টানতেছে, এই জন্য মার্কারটা নিচে পড়ে যায়। মার্কারের বর যেহেতু অনেক কম, পৃথিবীর বর অনেক বেশি, এই জন্য হচ্ছে মার্কারটা নিচে পড়ে। এই যে পৃথিবী টানতেছে বস্তুটাকে, যে ত্বরণে টানতেছে সেটাকে অভিকর্ষ ত্বরণ বলে, বা যে পৃথিবী যে টানতেছে সেটাকে অভিকর্ষ বল বলে। তো অভিকর্ষ বলের মধ্যে যে ত্বরণটা ব্যবহার করা হয়, অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা তৈরি হয় সেই ত্বরণটাকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণের, অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময় ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অভিকর্ষ ত্বরণ বলে। কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময় ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হবে, অভিকর্ষ ত্বরণ, যেটাকে জি দ্বারা প্রকাশ করা। কোনো একটা বস্তুর বল আমরা এভাবে বের করতে পারি F=mg, মানে কতটুকু জোরে সে নিচে পড়তেছে। দুইটার ক্ষেত্রেই তো হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, F=F না, তুমি এই এফ যে কথা, এর নিচের এফটা একই কথা, তাহলে তুমি লিখো জি এম ভাগ হচ্ছে ডি স্কোয়ার সমান হচ্ছে এম জি। এটা তুমি দেখো এই পাশের এম এই পাশে এম কাটাকাটি, তাহলে কি থাকতেছে, জি এম ভাগ ডি স্কোয়ার সমান হচ্ছে জি থাকতেছে। এই যে এটা স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই ডি স্কোয়ার। এই স্মল জি মানে কি, অভিকর্ষ ত্বরণ জানি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান তুমি চাইলেই বের করতে পারবা। কিভাবে, ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10⁻11, ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর, নিচে ডি মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, যে বস্তুটা আমরা বের করতেছি সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন মধ্যবর্তী দূরত্ব তো আসলে হবে না, ধরো হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে পৃথিবী, ধরো এটা পৃথিবীর কেন্দ্র, ওকে, এটা হচ্ছে ধরো হচ্ছে পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবীটা, যদিও পৃথিবী এরকম না, এটা ধরো হচ্ছে পৃথিবী, একটা বস্তু এখানে আছে, হ্যাঁ এখানে আছে এই বস্তু, তাহলে এটা মধ্যবর্তী দূরত্ব ডি যেটা, সেটা হচ্ছে আসলে ডি না, সেটা হচ্ছে আর, কারণ এটা তো ব্যাসার্ধটা, তাই না, এটা হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবী কেন্দ্র এটা, তাহলে ভূপৃষ্ঠ উপর পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে পৃথিবীর ব্যাসার্ধ বলে। তো এখানে ডি এর জায়গায় আমরা আসলে ব্যবহার করতে পারবো আর ব্যবহার করতে পারবো, তাহলে স্মল জি সমান হচ্ছে ক্যাপিটাল জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার, পৃথিবীর ক্ষেত্রে আর হচ্ছে কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার অথবা 6400 কিলোমিটার। পৃথিবীর এতটুকু ব্যাসার্ধটা কত, 6400 কিলোমিটার ব্যাসার্ধ পৃথিবী হয়। তাহলে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে ক্যাপিটাল জি এম ভাগ আর স্কোয়ার। এখন কি স্মল জি এর মানটা আসলে কত সেটা আমরা আসলে বের করতে পারি, চাইলে দেখে আমরা বের করতে পারি কিনা। তাইলে হচ্ছে এই যে তুমি এই সূত্রটা আছে কে স্মল জি ক্যাপিটাল জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার, তুমি যদি এখানে আর এর মান বসে দাও, ক্যাপিটাল জি এর মান বসে দাও, এম এর মান বসে দাও, তাহলে তুমি হচ্ছে জি এর মানটা পাই যাইবা। ওকে, এটা ছাড়া একটু চিন্তা করি আসলে জি এর মানটা আসলে হচ্ছে ভিন্ন ভিন্ন হইতে পারে কিনা। আর হচ্ছে কি দেখো, ক্যাপিটাল জি আমরা বলছিলাম কি ফিক্সড, ক্যাপিটাল জি কিন্তু কোনো চেঞ্জ হবে না, ক্যাপিটাল জি কি হবে, এটা ফিক্সড,
কোনো চেঞ্জ হবে না, যেখানেই নেও না কেন সেখানে ক্যাপিটাল জি ফিক্সড থাকে। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে এটাও কিন্তু ফিক্সড, মানে পৃথিবীর বর এটা কি কখনো চেঞ্জ হতে পারে? পৃথিবীর বর তো সারা জীবন একই রকম থাকবে। তাইলে স্মল জি যেটা অভিকর্ষ ত্বরণটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? আর এর উপরে ডিপেন্ড করে, এবং সেটা কি বর্গের ব্যস্তানুপাতিক। দেখো স্মল যেটা হচ্ছে বর্গের, তার মানে আর যদি বাড়ে, আর বাড়লে কি হবে? জি কমবে। এই যে আর যদি তুমি বাড়াই দাও, এই যে আর যদি বাড়াও তাহলে জি কি হবে? কমবে। আবার আর যদি তুমি কমাও তাহলে জি হচ্ছে কি হবে? বাড়বে। তার মানে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনশীল। অভিকর্ষ ত্বরণ কি হবে? পরিবর্তনশীল হবে। ওকে, দেখি আমরা কি হতে পারে। এই যে এটাকে আমরা আর ধরছিলাম, পৃথিবীটা আরেকটা হচ্ছে, পৃথিবী কিন্তু একদম গোলাকার না। পৃথিবী কি না? একদম গোলাকার না। পৃথিবীটা হচ্ছে কিছুটা চ্যাপ্টা প্রকৃতির, উপবৃত্তাকার শেপের। অর্থাৎ এদিকের আরটা হচ্ছে, এই যে এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ ধরো, আবার এইটা যদি পৃথিবীর ব্যাসার্ধ ধরো, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন আসবে। ধরো এটা R1 ধরছো, এটা R2 ধরছো, তাহলে R2টা কিন্তু বেশি দেখা যাইতেছে, মানে R2টা কি হইতেছে? বেশি হইতেছে, মানে এই জায়গাটা ব্যাসার্ধটা বেশি। এই যে এটা হচ্ছে আরটা কি হবে? বেশি হবে, আর বেশি হবে। তার মানে যেহেতু এখানে আর বেশি, তাহলে কি হবে? এখানে জি কম হবে। আবার এখানে যেহেতু আর কম, সুতরাং জি কি হবে? বেশি হবে। তো অর্থাৎ হচ্ছে, এবং আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই যে এই অঞ্চলগুলোকে ধরো তুমি পৃথিবীটাকে এভাবে ভাগ করছো, ধরো এটা পৃথিবীটা ছিল, এটাকে এভাবে ভাগ করছো। এই যে এই অঞ্চলগুলোকে মেরু অঞ্চল বলে, একটাকে উত্তর মেরু বলে, আরেকটাকে দক্ষিণ মেরু বলে। এগুলোকে কি বলা হয়? মেরু অঞ্চল বলে। আর এই যে এগুলোকে বলা হয় বিষুবীয় অঞ্চল। অর্থাৎ এভাবে ভাগ করলে এগুলোকে কি বলা হবে? বিষুবীয় অঞ্চল বলা হবে। বিষুবীয় অঞ্চল বলা হবে। তো বিষুবীয় অঞ্চলে কি ব্যাসার্ধ বেশি না? বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি থাকার কারণে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি থাকার কারণে বিষুবীয় অঞ্চলের জি এর মান কি? কম। আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম থাকার কারণে মেরু অঞ্চলে জি এর মান বেশি। আর এই যে মেরু অঞ্চলের জি এর মানটা হচ্ছে 9.83 বের করা হয়েছে, বাইর করে জি এর মান কত বের করেছে? 9.83। এবং জি এর মান তো এটা যে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার হবে একক। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান বের করা হয়েছে হচ্ছে 9.78। ওকে, এখন কত হচ্ছে কোন সময় আমরা কোনটা ইউজ করব? বিভিন্ন সময় তো আমাদের বিভিন্ন কাজে লাগবে। তো এখন আমরা কোন সময় কোনটা ব্যবহার করবো সেটা তো যেহেতু কোনো ফিক্স না, এই জন্য হচ্ছে একটা আমরা ফিক্স ধরে নেই, বা একটা মান আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেই। সেটা হচ্ছে জি ইকুয়াল হচ্ছে 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি বেশি, ঠিক আছে? তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত ধরে কাজ করবো? 9.80 কাজ করবো। বাট মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83, বিষুবীয় অঞ্চলে হচ্ছে জি এর মান 9.78। আমরা এই পৃষ্ঠটা বুঝতে পারছি। এখন ধরো হচ্ছে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র গেল, অভিকর্ষ ত্বরণ গেল, মহাকর্ষ গেল, অভিকর্ষ গেল, আমরা জাস্ট একটা ম্যাথমেটিক্স করে হচ্ছে, ম্যাথ করে হচ্ছে এই চ্যাপ্টার আজকে ক্লাসটা শেষ করব। ধরো তোমার কাছে এখানে একটা বস্তু দেওয়া আছে, M1 বরের বস্তু, যেটা হচ্ছে ধরো 20 কেজি ভর। এখানে একটা বস্তু দেওয়া আছে M2 বস্তু, যেটা বলে দিল 10 কেজি ভর। তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো ডি দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এখন তোমাকে প্রশ্নে বলে দিল ডি যদি হচ্ছে দ্বিগুণ করা হয়, ডি যদি কি করা হয়? দ্বিগুণ করা হয়, তাহলে অভিকর্ষ বলের পরিবর্তন হবে কিনা, বা কি পরিমাণ পরিবর্তন হবে মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয়। তার মানে দেখো M1 আগে 20 কেজি ছিল, M2 আগে 10 কেজি ছিল, এগুলো ফিক্স থাকতেছে। ডি আগে ছিল 10 মিটার, নতুন ডি হয়ে যেতেছে কত? 20 মিটার। তাহলে আমরা এখানে দুইটা কাজ করো, M1 হচ্ছে 20 কেজি, M2 হচ্ছে 10 কেজি, আগে ডি ছিল হচ্ছে কত? 10 মিটার। তাহলে আগের এফটা কত হবে? জি M1 M2 বাই ডি স্কয়ার রাখো। এখানে আসো, পরবর্তী M তো সেম থাকতেছে 20 কেজি, M2 কত থাকতেছে? 10 কেজি। এটাকে যদি ডি প্রাইম ধরো, তাহলে ডি প্রাইমটা আসলে কত হয়ে যেতেছে? 2D হয়ে যেতেছে না? নতুন ডিটা কত হয়ে যেতেছে? 2D হইতেছে। আগের যে ডি ছিল মধ্যবর্তী দূরত্বটা এখন দ্বিগুণ করে দেওয়া হয়েছে, এবং হচ্ছে তাহলে এফ কত হবে? জি M1 M2 ভাগ হচ্ছে ডি প্রাইম স্কয়ার হবে। আর এটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি জি M1 M2 ভাগ ডি প্রাইম মানে তো 2D স্কয়ার লিখতে পারি। তো এটাকে লিখতে পারি M1 M2 ভাগ হচ্ছে 4D স্কয়ার। এখন তোমাকে বলছে বল পরিবর্তন হবে কিনা। এটাকে যদি এফ ধরো, এটাকে এফ প্রাইম ধরো, তো তুমি একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দাও। এফ প্রাইমকে এফ দ্বারা ভাগ করলে কত হবে?
Gm1m2 ভাগ হচ্ছে 4d², এটাকে ভাগ করো Gm1m2 ভাগ হচ্ছে d², অর্থাৎ আমি এইটাকে এই মানটা দ্বারা ভাগ করতেছি। তাহলে কি হবে দেখো, এই যে জি কাটাকাটি m1 কাটাকাটি m2 কাটাকাটি d² কাটাকাটি, তাহলে উপরে দেখতেছো 1/4 নিচে 1 মানে 1/4। তার মানে দেখো f প্রাইম সমান 1/4 গুণ f হইতেছে। তার মানে আকর্ষণ বলটা কি হইতেছে, আগের 4 ভাগের 1 ভাগ হয়ে যেতেছে, মানে আগের যে আকর্ষণ বলটা ছিল সেটার 4 ভাগের 1 ভাগ হয়ে যেতেছে। তো আমরা তো এটাই বলছিলাম যে সূত্র অনুসারে কি বলছিলাম, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যদি তুমি 2 গুণ করতেছ, আকর্ষণ বল কি হবে 4 গুণ কমে যাবে। দূরত্ব বাড়াইতেছ 2 গুণ, তাহলে আকর্ষণ বল কমে যাবে কয় গুণ, 4 গুণ। তাহলে আজকে আমরা যা যা পড়লাম সপ্তম মধ্যে পৃথিবী মহাকর্ষ চ্যাপ্টারের মধ্যে সবার প্রথমে পড়ছি মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষ অভিকর্ষ মধ্যে পার্থক্য। তারপরে পড়ছি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, তারপরে পড়ছি অভিকর্ষ ত্বরণ এবং একটা অঙ্ক করছি আমরা। তাহলে তোমাদের আশা করি যে তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। তোমরা এই ক্লাসটা যে এতক্ষণ ধরে করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।